তো গতকালকে না পড়ানো হয়েছে? আসলে এইটার পর থেকে স্যার শুরু করবেন স্যার। আচ্ছা, এই চ্যাপ্টারে তেমন কিছু নাই। আপনাদের অ্যাসাইনমেন্ট কয়টা দেওয়া হয়েছে? স্যার একটার কাছে স্যার। আচ্ছা, আজকে কি বার? স্যার আজকে শনিবার। শনিবার। আপনারা বৃহস্পতিবারে তাহলে, আর না হলে শুক্রবারে এসে আর একটা জমা দিয়ে যাবেন। আচ্ছা শুক্রবার দিই স্যার, এটা ভালো হয় স্যার। কোন চ্যাপ্টার জমা দিচ্ছেন? স্যার আমরা জমা দিচ্ছি স্যার প্রথম চ্যাপ্টার স্যার। আচ্ছা, তাহলে আপনারা সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আর থার্ড চ্যাপ্টার দুইটাই পারবেন নাকি একটা নেবেন? স্যার দুটো মিলিয়ে দিই স্যার, তাহলে স্যার এই একটু বড় হলেও স্যার ভালো হবে আমাদের জন্য স্যার। আচ্ছা, তাহলে সেকেন্ড আর থার্ড এই দুইটার উপরে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যাবেন। জি স্যার। আর আপনাদের, আচ্ছা, ক্লাস টেস্ট আর আপনাদের নিচ্ছি না, একবারে 22 তারিখের পরেই ক্লাস টেস্ট নিব। আপনারা আপাতত এই দুইটা জমা দিয়ে যাবেন। আর অন্যান্য কোর্সের কতদূর পড়ানো হয়েছে? স্যার ওইগুলো স্যার শুধু এই অ্যালগরিদম ডিজাইন স্যার ওইটা 4টা অ্যাসাইনমেন্ট করাইছে, আর বাকি সবগুলো এই একটা করে স্যার। এই একটা করে চ্যাপ্টার শেষ না? এই একটা করে চাপটা না স্যার, মানে এমনি মোটামুটি স্যার এই একটা এই অ্যাসাইনমেন্ট শুরু করাইছে স্যার, একটা অ্যাসাইনমেন্ট। আর স্যার ম্যাথ করাইছে স্যার, আপনার 3টে রুলস করাইছে। আর অপারেটিং সিস্টেম তো মোটামুটি স্যার খুব ভালোই আগাইছে স্যার। ডিসক্রিট ম্যাথমেটিক্স স্যার আমরা কিছু ক্লাস পাইনি, মিস করছি। আর বাকি সাবজেক্ট স্যার মোটামুটি ভালোই আগাইছে স্যার। এই সবচেয়ে বেশি আগানো কোন কোর্সে? স্যার সবচেয়ে বেশি আগানো স্যার আপনারটা, আর স্যার ওই অপারেটিং সিস্টেম স্যার, এই দুইটা। আর অ্যালগরিদম ডিজাইন স্যার, এই 3টে স্যার মোটামুটি খুব ভালো আগাইছে স্যার। আচ্ছা আচ্ছা, ডিসক্রিট ম্যাথে স্যার সবচেয়ে বেশি পিছনে আমরা আর কি। আপনাদের এই চ্যাপ্টারটা শেষ করালে এই 4 নম্বর চ্যাপ্টারটা জি স্যার। আপনাদের মিডের সবই শেষ হয়ে যাবে। ওকে স্যার। বুঝছেন? তো জি স্যার। আপনাদের সাথে আমাদের এই একটাই কোর্স না? জি স্যার একটাই স্যার। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটা হয়ে গেলে এরপরে আমরা আবার রিভাইসে যাব। ওকে স্যার। বুঝছেন? তো আসি, প্রথমে আমরা এবার এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্যাশ মেমোরি। তো ক্যাশ মেমোরি বলতে আমরা কি বুঝি? আর স্যার প্রেজেন্টেশন করেন না স্যার। আচ্ছা, দাঁড়ান, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্যাশ মেমোরি। দেখি আমরা একটু ছবিটা পাওয়া যায় কিনা ক্যাশ মেমোরির। এই যে এইখানে দেখেন, এই যে ক্যাশ মেমোরি, জুম করি। এই যে হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি, এই চ্যাপ্টারটা এটার উপরে বেস করে। আচ্ছা, আজানটা শেষ হোক, তারপরে আমরা ক্লাস নেই। লাইনেই থাকেন। আর আমাদের সিপিইউটা অনেক জায়গায় কম থাকে, এবং বাট এর প্রসেসিং স্পিড বা কাজ করার ক্ষমতা এটাতে খুবই দ্রুত। তো এইখানে এইখানে খুবই দ্রুত একটা জায়গা আর এটা খুবই স্লো একটা জায়গা। এই দুইটার মাঝে সমন্বয় সাধন করার জন্য আমাদের একটা নতুন একটা মেমোরি আমরা ব্যবহার করি, যেটার নাম ক্যাশ মেমোরি। সেটা কি করে? এইখানে দেখেন, এই সাইকেলটা হচ্ছে স্লো। এইখান থেকে এখানে ডেটা ট্রান্সফারটা হয় স্লো, কিন্তু এইখান থেকে এটা হয় ফাস্ট। কারণ হচ্ছে, তো আমরা যখন আমাদের কম্পিউটার ইউজ করি, আমরা চাই কি অল্প দামে কম্পিউটার কিন্তু অনেক দ্রুত কাজ করবে। তো দাম কমের ভিতরে রেখে আমাদের মোটামুটি হাই স্পিড দেওয়ার জন্য এই ব্যবস্থাটা আসছে। আমরা যদি মেন মেমোরি থেকে এটা স্লো আর এটা খুবই ফাস্ট, এটা ক্যাশ মেমোরিটা না দিয়ে যদি এখান থেকে ডিরেক্টলি এখানে কানেক্ট করতাম, তাহলে কি হতো? এটা স্লো এসে এখানে দিত, কিন্তু এখানে ও 10 মিনিট বসে যা দিত, ও এটা 10 সেকেন্ডে বা 1 মিনিটে
বা 1 সেকেন্ডে সেটা কমপ্লিট করে ফেলতো। তারপরে এর বসে থাকতে হতো, এর কোনো কাজ নাই, ও বসে থাকতে হইতো এর দেওয়া পর্যন্ত। তো এই প্রসেসরের বা সিপিইউর এই বসে যাতে থাকতে না হয় বা এর ওয়ার্কিং আওয়ারটা যাতে নষ্ট না হয়, তো এর জন্য আমরা একটা নতুন মেমোরি হচ্ছে মাঝখানে, এটাও অনেক হাই স্পিডের মেমোরি, এটার দাম অনেক বেশি হয়, বাট মোটামুটি সিপিইউ থেকে কম আর মেইন মেমোরি থেকে বেশি। তো এরকম একটা মেমোরি হচ্ছে মাঝখানে দেওয়া হয়, যেটা কি করে, ধরেন আপনি যে কোনো একটা ফোল্ডার ওপেন করলেন, ওই ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে আপনি তার ভিতর থেকে একটা ফাইল ওপেন করলেন, তো ক্যাশ মেমোরি কি করবে, ওই ফোল্ডার সব, ওই ফোল্ডারের যত ফাইল আছে ও এইখান থেকে, ও না চাইলেও বা আপনি না ওপেন করলেও, আপনি একটা ওপেন করলে ক্যাশ মেমোরি বাকিগুলো লোড নিয়ে নেবে আস্তে আস্তে। আর যখন পরবর্তীতে সিপিইউ প্রথমে ফাইলটা আপনি চালালেন, তারপরে যদি অন্য কোনো ফাইল ওপেন করতে চান ওই ফোল্ডার থেকে, তখন সিপিইউ এই ক্যাশ মেমোরি ডিরেক্টলি সিপিইউ কে দিয়ে দিবে, তখন আর এর কাছে যাবে না। তাহলে কি হবে, এর চাওয়ার সাথে এই সিপিইউ এ দিবে, ফলে সিপিইউ আর বসে থাকতে হবে না, কাজটা আরো দ্রুত হবে। তো এই কম্পিউটারকে দ্রুত কাজ করার জন্য আমাদের এরকম মধ্যবর্তী একটা মেমোরি ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি ক্যাশ মেমোরি। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথম পেজে যাই। ক্যাশ মেমোরির যে প্রপার্টি গুলো আছে বা যে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, সেগুলা কি কি? প্রথমটা হচ্ছে ক্যাশ মেমোরির লোকেশন, তারপরে তার ক্যাপাসিটি, তারপরে তার ফিজিক্যাল টাইপস, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, অর্গানাইজেশন, এগুলো সম্পর্কে একটু আমরা জানবো। তো প্রথমে আসি আমরা তার লোকেশন। লোকেশনটা তো অলরেডি আমরা দেখলাম যে এটা ইন্টারনাল যদি হয় কোথায় থাকবে আর এক্সটার্নাল হলে কোথায় থাকবে। তো আমরা ইন্টারনাল দেখলাম যে ইন্টারনালটা থাকবে প্রসেসর আর এই মেইন মেমোরির মাঝামাঝিতে থাকবে আমাদের ক্যাশ মেমোরি। আর যদি এক্সটার্নাল হয় তাহলে আমাদের অপটিক্যাল ডিস্ক, ম্যাগনেটিক ডিস্ক, টেপ, এইগুলা আমাদের হচ্ছে প্রসেসর। এই প্রসেসর, আচ্ছা আপনার একটু লাইনে থাকে। তো আমরা লোকেশনটা দেখলাম, এবার আসি আমরা ক্যাপাসিটি। ক্যাপাসিটি বলতে বোঝায় যে তার ধারণ ক্ষমতা কতটুকু। তো আমাদের ক্যাশ মেমোরিতে আমরা যে ডেটাটা রাখি সেটা সাধারণত আমরা বা যে কোনো মেমোরিতে আমরা যে ডেটাগুলো রাখি সেটা হচ্ছে হয় বাইট বা ওয়ার্ড আকারে থাকে। তো এখানে বাইট তো আমরা সবাই জানি, ওয়ার্ড কি জিনিস কেউ বলতে পারবেন? আসলে যেগুলো এবিসিডি স্যার, এগুলো স্যার বুঝা স্যার এই টাইপের না না, ওয়ার্ড। আমি কি বলছি যে এটা হচ্ছে আপনার কতটুকু ডেটা একসাথে রাখা যায় সেটাকে আমরা বলি, সেটা দিয়ে আমরা তার ক্যাপাসিটি নির্ধারণ করি। তাহলে বাইট মানে বোঝায় যে একসাথে আমরা 8টা বিট করে রাখতে পারি, তার মানে যদি আমরা 1000 বাইট রাখতে পারি তার মানে সে 8000 বিট রাখে। জি আর স্যার। ওয়ার্ড হচ্ছে একসাথে 2 বাইট মিলে একটা ওয়ার্ড হয়, যেমন 16 বিটে একটা ওয়ার্ড। তার মানে এখানে ক্যাপাসিটি বলতে বোঝায় সে কত ওয়ার্ড ধারণ করতে পারে। তো দেখা যাচ্ছে আমাদের ক্যাশ মেমোরি হচ্ছে 1000 ওয়ার্ড, 2000 ওয়ার্ড বা 500 ওয়ার্ড, যত ধারণ করতে পারবে, কতটুকু ডেটা ধারণ করে সেটা আমরা ওয়ার্ডে পরিমাপ করতে পারি। এরপরে ইউনিট অফ ট্রান্সফার, মানে ও কতটুকু ডেটা ওর ক্যাশ মেমোরি থেকে সিপিইউতে ট্রান্সফার করতে পারে প্রতি সেকেন্ডে, সেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি বা দুইটা ইউনিটে আমরা মাপতে পারি। একটা হচ্ছে ওয়ার্ড সাইজ আর একটা হচ্ছে ব্লক সাইজ। তো ওয়ার্ড সাইজ বলতে বোঝায় যে ওই যে বললাম 16 বিট একসাথে ট্রান্সফার করবে, আর ব্লক সাইজ মানে হচ্ছে এরকম কতগুলা ওয়ার্ড আবার একত্রিত মিলে তৈরি হয় একটা ব্লক। তাহলে এই ব্লক কতগুলো ব্লক একসাথে ট্রান্সফার হয় সেটাকে আমরা বলি ব্লক রেট। এই দুইটা হচ্ছে ইউনিট অফ ট্রান্সফার, মানে কতটুকু ডেটা একসাথে ও ট্রান্সফার করতে পারে।
বুঝতে পারছেন? জি স্যার। এরপরে আসি আমরা অ্যাক্সেস মেথড। অ্যাক্সেস মেথড মানে বোঝাচ্ছে যে আমাদের যে ডেটাগুলো আছে ওইটাকে যখন আমরা রিড করব, যেমন এই পিডিএফ ফাইলটা আমরা যখন রিড করব সেটা কিভাবে করব? প্রথমে সিকোয়েন্সিয়ালি হচ্ছে, মনে করেন আপনার একটা বই আছে 1000 পেজ, এখন আপনি 500 নম্বর পেজে যাবেন। এই সিকোয়েন্সিয়াল মেথডে হচ্ছে আপনি পেজ 1 থেকে শুরু করে একটার পর একটা একটার পর একটা উল্টায় উল্টায় 500 নম্বর পেজে যাবেন। এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেথড। তার মানে একটার পর একটা সরায় সরায় আপনি যেটা আপনার টার্গেটেড ওইখানে যেতে হবে। আর ডিরেক্ট হচ্ছে কোনটা? ডিরেক্ট হচ্ছে যে আপনি আপনার হচ্ছে যেই পেজটা আছে, যেই পেজে আপনি যেতে চাচ্ছেন, হচ্ছে ডিরেক্ট সার্চে যেটা হবে যে আপনি মনে করেন বাইনারি সার্চের যদি কথা বলি, আপনি প্রথমে হচ্ছে আপনি যে কোনো জায়গায় হচ্ছে ধরেন আপনি ডিরেক্টলি যাবেন, মানে একটা পেজের নাম্বার যাবেন, ধরেন 500 নাম্বার পেজ, আপনি জাস্ট হচ্ছে আপনার উপরে সার্চ অপশনে পেজ নাম্বার লিখলে আপনার ওইখানে ডিরেক্টলি চলে যাবে। এটা হচ্ছে ডিরেক্ট মেথড। আর র্যান্ডম মেথড হচ্ছে আপনি র্যান্ডমলি যে কোনো পেজ, ধরেন প্রথমে 100 নাম্বার পেজ, তারপরে দেখে বুঝলেন না 500 নাম্বার পেজ আরো দূরে, আবার পরে আবার আরেকটা জায়গায় ওপেন করলেন, সেটা দেখা গেল 490, পরে আবার উপর আরেকটা পেজ হচ্ছে আরেকটা স্ক্রল করে আরেকটা জায়গায় গেলেন, সেটা হচ্ছে 500। তো এরকম র্যান্ডমলি সিলেক্ট করে যেটা, ওটা হচ্ছে র্যান্ডম। আর অ্যাসোসিয়েটিভ হচ্ছে যে আপনার ওইটা র্যান্ডম আর ডিরেক্ট দুইটারই, আপনি চাইলে র্যান্ডমলিও যেতে পারবেন, ডিরেক্টলিও যেতে পারবেন। এটাকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ। আর পারফরমেন্স হচ্ছে যে কত দ্রুত আপনার প্রসেসর বা আপনার কম্পিউটার কাজ করে সেটাকে মেজার করা। তো এখানে যেহেতু আমরা ক্যাশ মেমোরি পড়তেছি, তার মানে আমাদের ক্যাশ মেমোরিটা কত দ্রুত কাজ করে সেটার উপর বেস করে আমরা হচ্ছে আমাদের ক্যাশ মেমোরির পারফরমেন্স মেজার করব। প্রথমে হচ্ছে অ্যাক্সেস টাইম। অ্যাক্সেস টাইম বলতে বোঝায়, ধরেন আপনি একটা কোনো পিডিএফ ওপেন করবেন, তো সেই পিডিএফটাকে খুঁজে পেতে যে টাইমটা লাগে, বা মনে করেন আপনার একটা পিজিটিএফ এর 5 নাম্বার পেজ পড়বেন, তো ওই 5 নাম্বার পেজ যেতে যে টাইমটা লাগে সেটাকে বলা হয় অ্যাক্সেস টাইম। এরপরে আপনার ওই 5 নাম্বার পেজে আপনার ধরেন প্রথম লাইন থেকে 10 নাম্বার লাইনে যাবেন, তো এই 10 নাম্বার লাইনে আপনার পড়তে হবে, তো ওই 5 নাম্বার পেজেরই 10 নাম্বার লাইনে যাওয়ার জন্য আপনার যতটুকু টাইম লাগবে সেটা হবে সাইকেল টাইম। আর ওই 10 নাম্বার লাইনের ওই ইনফরমেশনটা মনে করেন আপনি ওইটাকে আপনার হবে ট্রান্সফার রেট, বা প্রতি সেকেন্ডে ওই ডেটার কতটুকু ট্রান্সফার করেন সেটা হবে ট্রান্সফার রেট। এরপরে আসে ফিজিক্যাল টাইপ, তার মানে ক্যাশ মেমোরিটা কি দিয়ে তৈরি? ক্যাশ মেমোরিটা হতে পারে সেমিকন্ডাক্টর হচ্ছে দ্বারা, বা ম্যাগনেটিক হতে পারে, বা চৌম্বকত্ব দ্বারা। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? এরপরে হচ্ছে অপটিক্যাল। তো এখানে অপটিক্যালি তৈরি। এরপরে হচ্ছে ম্যাগনেটো অপটিক্যাল, তার মানে এখানে চৌম্বক ক্ষেত্র এবং বৈদ্যুতিক হচ্ছে আলোক ক্ষেত্র দুইটাই ব্যবহার করে। তো এইগুলা হচ্ছে আপনার ক্যারেক্টারিস্টিক্স আমাদের ক্যাশ মেমোরির। পরীক্ষায় আপনার এইভাবে আসতে পারে যে কি ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি, এগুলো বর্ণনা করো, বা তাহলে আপনার এই সব কিছু বর্ণনা করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। এবার আমরা যে জিনিসগুলো বললাম সেগুলো এখানে দেখেন ডিটেইলসে দেওয়া আছে। আমরা যে জিনিসগুলো পড়লাম, এই ক্যাশ মেমোরি ডিরেক্ট ম্যাপিং জিনিস দেওয়া আছে। আপনারা হচ্ছে এইবার যেই কাজটা হবে আপনাদের, আপনাদের বাসার কাজ থাকবে যে এই জিনিসগুলো পড়া। যে ইউনিট অফ ট্রান্সফার আমি বুঝালাম, ক্যাপাসিটি বোঝানো হয়েছে, লোকেশন। তো এই দেখেন এই জিনিসগুলা র্যান্ডম অ্যাক্সেস, অ্যাসোসিয়েটিভ, এই সব জিনিসগুলাই আপনারা এগুলো পড়বেন। এখানে দেখেন আমরা যেগুলো পড়ছি সেগুলো এখানে দেখেন সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস যে কি হয়।
memory is organized into unit of data called records. Access must be made in a specific linear, এখানে linear sequence অনুযায়ী এখানে আমরা অ্যাক্সেস করব। ডিরেক্টরি কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল ব্লক or record have a unique address based on physical location. তো ডিরেক্ট অ্যাক্সেসে যেটা বললাম যে আমরা চাইলে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল পেজে যেতে পারি, ব্লক বা মেমোরির কোনো একটা ইন্ডিভিজুয়াল অ্যাড্রেসে আমরা সেই অ্যাড্রেস নাম্বার দিয়ে ডিরেক্টলি ওই লোকেশনে আমরা যেতে পারি ডিরেক্ট সার্চে। কি হয়, টাইম টু অ্যাক্সেস a given location is independent of the sequence of period access and its context. যেটা বললাম যে আপনার র্যান্ডম অ্যাক্সেসে আপনার জায়গায় আপনি অ্যাক্সেস করতে চান যে কোনো জায়গায়, সেটা প্রিভিয়াসলি কোন জায়গায় অ্যাক্সেস করছেন এটা ডিরেক্টলি প্রত্যেকটা অ্যাক্সেসই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আপনি চাইলে র্যান্ডমলি যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবেন। এখানে দেখেন, এনি লোকেশন ক্যান বি সিলেক্টেড অ্যাট র্যান্ডম অ্যান্ড ডিরেক্টলি অ্যাক্সেসড অ্যাট দ্যাট। ওইখানে আপনি যে কোনো একটা জায়গা সিলেক্ট করতে পারবেন এবং ওইখানে ডিরেক্টলি আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর অ্যাসোসিয়েটিভ হচ্ছে যেটা ইজ ট্রেসিং মেকানিজম অ্যান্ড রিট্রাইভাল টাইম ইজ কনস্ট্যান্ট। এই র্যান্ডম আর ডিরেক্টের সমন্বয়। এখানে ডিরেক্টলিতে কি ছিল, প্রত্যেকের একটা করে অ্যাড্রেস ছিল প্রত্যেক লোকেশনের। তো এখানে এর নিজস্ব অ্যাড্রেস মেকানিজম আছে এবং এই মেকানিজমের উপর বেস করে আপনারা হচ্ছে ডিরেক্টলি যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবেন। হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ। তো এই পুরো জিনিসটা অলরেডি আপনাদের বোঝানো হয়ে গেছে। ক্রাইটেরিয়া যেটা অ্যাক্সেস টাইম, মেমোরি সাইকেল টাইম, ট্রান্সফার রেট, এই জিনিসগুলো আপনারা এবার বাসায় কাজ থাকবে, এগুলো পড়বেন সবাই। যে কোনো জায়গায় যদি না বুঝেন আমরা সেই জায়গায় ডিসকাস করব সেই সব জিনিস নিয়ে, বুঝতে পার? জি স্যার। আপনারা এই পর্যন্ত থাক, আমাদের আর একটা ক্লাস নিলেই হয়তো আমাদের মোটামুটি, বা দুইটা ক্লাস নিলে আমাদের পুরো স্যার সবই শেষ হয়ে যাবে। স্যার ডিফারেন্স বিটুইন অ্যাক্সেস মেথড এন্ড পার্থক্য কোথায় তাহলে? এইখানে এখানে অ্যাক্সেস কোনটা কোনটা, ডিরেক্ট আর র্যান্ডম? জি স্যার। এইখানে দেখেন, এইখানে আপনি যখন অ্যাক্সেস করবেন, এখানে আপনি কোনো একটা ব্লকে অ্যাক্সেস করার জন্য তার অ্যাড্রেসের মাধ্যমে আপনি হচ্ছে অ্যাক্সেস করবেন ডিরেক্ট মেথডে। আর র্যান্ডম মেথডে এখানে আপনি কোনো অ্যাড্রেস ইউজ করবেন না। এখানে মনে করেন আপনি অ্যাক্সেস করবেন কোনো একটা পার্টিকুলার লোকেশনে, তো এখানে অ্যাক্সেস করার জন্য আপনি কি করবেন, আপনি সেই লোকেশনটাকে সিলেক্ট করবেন, বা সেই লোকেশনের, আমরা যদি বলি এটা সহজ একটা এক্সাম্পল, সাপোজ আপনি মনে করেন যেটা বললাম যে ধরেন একটা কোনো পার্টিকুলার পেজে যাবেন, তো প্রথমে আপনি কি করবেন, সেই এইখানে যেটা করছি আমরা ওই 10 নম্বর পেজের অ্যাড্রেস, যেটা ধরেন ওইখানে ইন্ডেক্স দিলাম যে 10 নম্বর পেজের অ্যাড্রেস 10, এখানে আমরা ডিরেক্ট মেথডে ওইখানে চলে গেলাম। আর যে আপনি এখানে সার্চ দিবেন একটা কনটেক্সটের উপরে বা একটা ব্লকের উপরে, ধরেন আপনি 10 নম্বর পেজ যে যাবেন, আপনি এটা এরকম নিতে পারেন যে 9 থেকে 11 পেজ, এটা হচ্ছে 9 থেকে 11 পেজের আপনি একটা প্রথমে একটা এরিয়া সিলেক্ট করবেন, বা একটা আপনি হচ্ছে লোকেশনটা একটা হচ্ছে আপনার বাউন্ড, মানে যেটা বলে কি, যে একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট আর ইন পয়েন্ট, মানে একটা হচ্ছে ব্যান্ডউইথ সিলেক্ট করতে পারবেন, বা আপনি চাইলে এনি লোকেশনে যেতে পারবেন। কিন্তু এখানে যে জিনিসটা হবে না, র্যান্ডম মেথডে অ্যাক্সেস করতে পারবেন আপনার হচ্ছে তার ইন্ডেক্স অনুযায়ী, বুঝতে পারছেন? জি স্যার। আরো ক্লিয়ারলি যদি আসেন, আচ্ছা এখানে দেখেন, এখানে আপনি যে জিনিসটা, each addressable location in memory has a unique physically wired in addressing mechanism। তার মানে বোঝাচ্ছে র্যান্ডম মেথডে এখানে যেমন কি করছেন আপনি, যে অ্যাড্রেসের জন্য আমরা কোনো একটা রেকর্ডের বা ব্লকের আমরা হচ্ছে অ্যাড্রেসটা ইউজ করে ডিরেক্টলি অ্যাক্সেস করলাম। বাট এইখানে র্যান্ডমে কি হবে, যে প্রত্যেকটা লোকেশন বা প্রত্যেকটা ব্লক এখানে কি থাকবে, ফিজিক্যালি ওয়্যার্ড ইন অ্যাড্রেসিং মেকানিজম। তার মানে আপনার অ্যাড্রেসের যে মেকানিজম থাকবে তার সাথে ফিজিক্যালি কানেক্টেড থাকবে তারের মাধ্যমে।
তো আপনি চাইলে যে কোনো জায়গায় ক্লিক করলে এখানে যেমন লিখতে হবে আপনার অ্যাড্রেসটা, লিখে তারপরে আপনার যেতে হবে। আর এই আপনি ডিরেক্টলি ক্লিক করলেই ওইখানে চলে। এখানে যদি আমি আসি, এইখানে আমি দেখেন, এখানে এক্সাম্পল দেই। এখানে ধরেন এটা একটু বড় করি। মনে করেন আমি হচ্ছে এইখানে এই 4 নাম্বার পেজে যাব। এখন 4 নাম্বার পেজটা আমি এখানে সার্চ বারে এখানে গিয়ে আমি লিখলাম, লিখে গেলাম, ওইটা হতে পারে আমার। আর এখন এই